তুই পানির গ্লাস হাতে নিয়ে তিনি বললেন, মা আপনি শুধু পানি দিলেন? বলি খুব লজ্জা হয়ে গেল। বলছে বাবা ঘরে তো আর কিছু নেই। বলছে আজকে যদি আপনি এখানে একটা কলার গাছ লাগাতেন, একটা পেঁপের গাছ লাগাতেন, একটা মুরগি থাকতো, তাহলে কিন্তু আপনি আমাকে একটা ডিম অথবা একটা কলা দিতে পারতেন। যে এই ধরনের মানুষগুলোকে কিন্তু আমরা তাদের যোগ্য মর্যাদা বহুদিন ধরে দিতে পারিনি। পিজি হাসপাতাল থেকে তাকে অন্যায়ভাবে সরে যেতে হয়েছে এবং বিভিন্ন সময়ে তাকে হেনস্থা হতে হয়েছে। তার ছেলে যে কথা বললেন যে তাকে অনেক কষ্ট পেয়েছেন তিনি। তার হঠাৎ করে সেরিব্রাল হেমোরেজ এবং তারপরে কমাতে চলে যাওয়া, এটা এমনি এমনি হয়নি। এটা তার ক্ষোভে, দুঃখে, অপমানে তার এই ধাক্কাটা তিনি খেয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন একজন গুণী ব্যক্তিকে আমাদের মাঝে অনেক দিন ধরে রাখতে পারলাম না। আজকাল তো এই ধরনের মানুষ বিরল হয়ে গেছে, যারা সততার সঙ্গে, নির্ভীকতার সঙ্গে সৎ কথা, সত্য কথা সরাসরি বলতে পারে। এই ধরনের মানুষ প্রায় নেই বলতেই চলে। ডক্টর কুদ্দুস ছিলেন সেই ধরনের একজন মানুষ। আজকে তার স্তুতি করে আমি তাকে ছোট করতে চাই না। আমি শুধু এইটুকু বলতে চাই, let us all try to be like ডক্টর কুদ্দুস। আমরা সবাই ডক্টর কুদ্দুসের মতো সাহসী হতে চাই, নির্ভীক হতে চাই, সৎ হতে চাই। ডক্টর কুদ্দুস চলে গেছেন, he will not come back to us। তিনি যে কাজগুলো করেছেন, যে কথাগুলো বলেছেন, যে নজির তিনি সৃষ্টি করে গেছেন, সেটা যদি আমরা অন্তত অনুসরণ করি, তাহলে অন্তত আমরা সমাজকে কিছু দিতে পারবো, দেশকে কিছু দিতে পারবো, আর নিজেও আল্লাহ তাআলার কাছে কিছু জবাব দিতে পারবো। প্রিয় বন্ধুগণ, আজকে একটা সমাজ, এমন একটা সমাজ এই বিগত 15-16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তৈরি করে দিয়ে গেছে, যে সমাজটার তার সমস্ত যে এথিক্স, সে এথিক্সকে হারিয়ে ফেলছে। আমি তো ধরেন এই ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পরে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিলাম, তখনও সরকারের ভেতরটা দেখতে পারিনি। এখন এই নির্বাচনের পরে সরকারে এসে সরকারের ভেতরে যত ঢুকছি, আমি আতঙ্কিত যে আমরা কিভাবে এই রাষ্ট্র কাঠামোটাকে এই সমস্ত মানুষগুলো দিকে আটকে রাখ। যেদিকে তাকাই সেদিকে আপনার অনিয়ম, দুর্নীতি, সামনে এগিয়ে চলার পথে বাধা প্রতি ক্ষেত্রে। এবং বাংলাদেশে নিয়ম হয়ে যায় তদবির ছাড়া কোনো কাজ হবে না। যে কোনো ব্যাপার তদবির করতে যাও, এক মন্ত্রীকে দিয়ে অমুককে বলাও, অমুককে দিয়ে অমুককে বলাও, এগুলো আগে ছিল না। আমরা তো আগেও মন্ত্রী ছিলাম, সরকার চালিয়েছি। উই নেভার স ইট। এটা এই 15 বছরে হয়েছে। আপনারা কিছু মনে করবেন না, অনেকেই গেছেন ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য তদবির, দুঃখজনক। কারণ এটা তার অপরাধ না, এটা হচ্ছে সিস্টেম। এবং আরো ব্যাপার আছে যেগুলো আমি আপনাদের সামনে সঙ্গে সঙ্গে বলতে চাই না। এই ধরনের একটা সমাজে আপনারা কি করে আশা করতে পারেন যে আপনারা অনেক উপরে উঠবেন, বাংলাদেশকে শিখরে নিয়ে যাবেন? পারবেন না। মেরিটোক্রেসি ছাড়া, মেধা ছাড়া, সততা ছাড়া, বুদ্ধিমত্তা ছাড়া, পরিশ্রম ছাড়া কখনো এগুলো যায় না। তা আপনারাও নিশ্চয়ই আমার সঙ্গে কথা হবেন, কারণ সবাই শিক্ষক আছেন, পণ্ডিত আছেন, পিএইচডি করা আছেন সবাই। এই দিকটা আপনারা খেয়াল রাখেন। জিয়া পরিষদ কি শুধু একটা সংগঠন না, এবং এটা বিএনপির কোনো অঙ্গ সংগঠন নয়, কিন্তু প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের তার যে বর্ণাঢ্য জীবন, তার আদর্শ, তার যে অলৌকিক, আমি বলি, ক্ষমতা ছিল অতি অল্প সময়ের মধ্যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এই সবগুলো মিলিয়ে তাকে তার জীবনটাকে কেন্দ্র করে, এবং এর মূল উদ্দেশ্যের বহুবার আমি বলেছি আমাদের জিয়া পরিষদের ভাইদেরকে, নেতা যারা এটাকে পরিচালনা করেন, আমি তাদের নেতা হিসেবে আপনার সম্বোধন করতে চাই না। আমি তাদেরকে সম্বোধন করতে চাই জিয়া পরিষদের কর্মকর্তা হিসেবে,
চিহ্নিত করতে চাই জিয়া পরিষদের গবেষক হিসাবে। এই জিনিসগুলো মাথার মধ্যে আনতে হয়। বহুবার বলেছি, কবির মুরাদ ভাই যখন বেঁচে ছিলেন তখন তাকেও বলেছি। উনি আরেকজন মানুষ ছিলেন, তিনি এই জিয়া পরিষদ ছিল তার প্রাণ হৃদয়। তিনি এটা নিয়ে কাজ করে বেরিয়েছেন, ছুটে বেরিয়েছেন সব জায়গায়। কিন্তু আমি খুব কষ্ট পাই যখন শুনি যে সবখানে জিয়া পরিষদের দোকান খুলছে। মোস্ট আনওয়ারেন্টেড। আমি বলেছি প্রেসিডেন্ট আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে এবং সম্পাদক সাহেবকে, মহাসচিবকে, দয়া করে জিয়া পরিষদের দোকান খুলবেন না। এর দোকান দরকার নেই আমাদের। আমাদের দরকার শ্রেষ্ঠ মানুষগুলোকে, আমাদের দরকার গবেষকদেরকে, আমাদের দরকার ভালো মানুষদেরকে যারা পথ দেখাবে, পথ পরিচালনা করবে। বিএনপির তো অনেক অঙ্গ সংগঠন আছে, ছাত্র দল আছে, যুব দল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, মহিলা দল আছে, শ্রমিক দল আছে, তাঁতি দল আছে, সব আছে। ওখানে আমার আরেকটা অঙ্গ সংগঠন দরকার নাই। আমার দরকার জিয়াউর রহমানের উপরে গবেষণা করে জিয়াউর রহমানের জীবনীটাকে কিভাবে আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি, রাষ্ট্রের কাজে লাগাতে পারি, সমাজের কাজে লাগাতে পারি, সেই কাজগুলো আমাদের করা দরকার। কয়েকটা বই তারা করেছেন, আমার চাপের মধ্যে পড়ে কয়েকটা কাজ করেছেন, আমি দেখেছি 7-8টা বই করেছেন। আমি যেটা সবচেয়ে, আমাদের বয়স হয়ে গেছে, চলে যাব কিছুদিন পরেই, সবচেয়ে খুশি হতাম যদি দেখতাম যে জিয়াউর রহমানের ওপরে আপনারা একটা গবেষণা করছে, এবং এটা এমন একটা গবেষণা লব্ধ একটা পত্রিকা হবে, বই হবে, পত্রিকা তো বই হবে, যেটা জিয়াউর রহমানকে সারা বিশ্বে পরিচিত করবে। এটা আমাদের জন্য দরকার। আমার কাছে মানে আমি একটা মাত্র বই দেখেছি যে বইটা আমার কাছে মনে হয়েছে যে কিছুটা রিসার্চ বুক, জিয়াউর রহমানকে ওইভাবে সামনে নিয়ে এসছে। এটা হচ্ছে মাহফুজুল্লাহ প্রেসিডেন্ট জিয়া, তার লাইফ বায়োগ্রাফি। এটা যদি আপনারা পড়েন তাহলে দেখবেন যে ওটার মধ্যে রিসার্চ করার কাজ আছে প্রত্যেকটা বিষয়। জিয়াউর রহমান যে কি ছিলেন আমাদের এই জাতির জন্য, আমরা সেটা অনেকে অনুধাবনও করতে পারি না। আপনি চিন্তা করেন যে একটা মানুষ যে যিনি 1971 সালের 25শে ডিসেম্বরের আগে যাকে কেউ চিনতো না, জানতো না, 26শে মার্চের পর থেকে তিনি হয়ে গেলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল নায়ক, কারণ তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন। তারপর থেকেই আমি এখন তো সময় নষ্ট করতে চাই না, তো এইটুকু বলতে চাই যে তারপরে তার ওই যুদ্ধের সময়টা, তার পরবর্তীকালে 1975 সালে সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে যখন তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেন, তখন থেকে তার শাহাদাত বরণ পর্যন্ত প্রতিটি দিন, প্রতি মুহূর্ত তার রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য, এই বাংলাদেশের জন্য। আপনি একটু ভাবুন, আমার খুব একটা অভিজ্ঞতা হয়েছিল, উনি যখন ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, সায়েম সাহেব তখন প্রেসিডেন্ট, তখন আপনার আমাদের এই গণতন্ত্র শুরু হয়নি। ওই সময়ে ফ্রন্ট তৈরি হয়েছে, ফ্রন্ট তৈরি হয়েছে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। তখন কাজী জাফর সাহেব আপনার শিক্ষামন্ত্রী হয়েছিলেন, মনে আছে আপনাদের? ওই সময় একটা শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল। আমি তখন শিক্ষা মন্ত্রণালয়ে ইউনেস্কো ন্যাশনাল কমিশনে কাজ করতাম। তো আমাদের 4 জনকে সিলেক্ট করা হলো অ্যাজ রিপোর্টার্স। আমাদের সুযোগ হয়েছিল ওই অধিবেশনগুলোর প্রত্যেকটাতে অ্যাটেন্ড করা এবং রিপোর্টারের কাজটা করা। আমি প্রথম দিকে দেখলাম ওই কমিশনে কিন্তু আপনার বাংলাদেশের সব নাম করা শিক্ষাবিদ, আমলা, কবি, শিক্ষক, এই ধরনের মানুষেরা কিন্তু সেখানে, এমনকি রাজনীতিবিদ পর্যন্ত তার সদস্য ছিলেন। হাজী মোহাম্মদ আপনার দানেশ থেকে শুরু করে, এই যেটা ওবায়দুল্লাহ খান থেকে শুরু করে, আবুল ফজল থেকে শুরু করে সবাই ছিলেন ওই কমিশনে। রিচ একটা কমিশন। সেখানে প্রতিদিন
যখন আলোচনা হতো তখন প্রেসিডেন্ট জিয়া এসে বসতেন, একটা কথা বলতেন না, ওই ইউনিফর্ম নিয়ে এসে বসে নোট নিতেন। কাজী জাফর সাহেব প্রিসাইড করতেন। মুজিবুল হক সাহেব ছিলেন তখন সেক্রেটারি এডুকেশনের, খুব জাজরের মানুষ ছিল, সিএসপি। বোধহয় এইভাবে 1 মাস চললো। আমি দেখলাম প্রতিদিন এসে এসে তিনি শুধু নোট করেন। এরপরে তিনি কথা বলতে শুরু করলেন আস্তে আস্তে, এবং প্রত্যেককে প্রশ্ন করে 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 তিনি জানার চেষ্টা করে, তার মূল জায়গাটা আসার চেষ্টা করতেন। সেই সময় তিনি ছাত্র নেতাদের সঙ্গেও বসতেন। তখন আপনার জাসদ ছাত্রলীগ, আজকে আমাদের মাহমুদ রহমান মান্না সাহেব, তিনি তখন ডাকসুর ভিপি। এদিকে ছাত্র দল, এদিকে আপনার জাসদ ছাত্রলীগ, এদিকে ছাত্রলীগ। ইউনিভার্সিটিতে তখন প্রচন্ড গোলমাল হয়, মাঝে মাঝে অস্ত্র বের হয়, অস্ত্রের ঝনঝনানি এইসব চলে, গোলাগুলি চলে। উনি একদিন মাহমুদুর রহমান মান্নাকেও তার দলবল নিয়ে ডাকলেন। আলোচনা গ্রহণ করতে করতে উনি একসময় বললেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অস্ত্র একদম নির্মূল করতে চাই, আপনি আজ ডাকসু ভিপি আমাকে কি সাহায্য করবেন? মান্না বিপদে পড়ে গেল। একদিকে তার দল, একদিকে তার নেতৃত্ব, অন্যদিকে অত্যন্ত জেনুইন একটা বিষয় অস্ত্র নির্মূল করা। উত্তর মান্না দিল যে আপনি যদি আন্তরিক ভাবে করেন তাহলে আমি আপনাকে সাহায্য করব। উনি বললেন যে আমি গ্যারান্টি দিচ্ছি যে আমি শতকরা 100 বার আমি আন্তরিক ভাবে কোনো দিকে না তাকিয়ে আমি এটা করব। মান্না বাধ্য হলো সেটা মেনে নিতে। তারপরে তিনি যেটা করলেন, ছাত্রদল তখন শুধু শুরু হয়েছে, ছাত্রদলের নেতাদের কাছেও তখন কিছু অস্ত্রপত্র ছিল। তিনি সবাইকে, যাদের কাছে অস্ত্র ছিল, এটা বের করে তিনি সবাইকে ডাকলেন, ডেকে বলেন পথ দুইটা, এক হচ্ছে আমি বিদেশে চাকরির ব্যবস্থা করবো, তোমরা চলে যাবে, অথবা কারাগারে যাবে, এর মাঝখানেও কোনো পথ নাই। দিস ওয়াজ জিয়াউর রহমান। আজকে এই যে আপনার বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদেরকে রিসার্চ করে বের করে আনতে হবে সামনে, রিসার্চ করে বের করে আনতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি গেলেন, ওই জাসদ ছাত্রলীগের সমন্বয়রা তাকে ঢুকতে দেবে না, কালো পতাকা দেখাচ্ছে, ঢিল মারছে, ওর মধ্যে তো তিনি হেঁটে চলে গেলেন তাদের দিকে, গিয়ে বলে তোমাদের কি সমস্যা বলো, দেখে ঢিল এসে লাগলো কোথায়। তিনি পরোয়া করলেন না, তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। এবং সেই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেহারা পাল্টে গেল। দেখা গেল যে তার এক সাহসিকতার কারণে, তার সেই নির্ভীক, সে দৃষ্টান্ত স্থাপনের কারণে সমস্ত ছেলেরা গিয়ে তার ছাত্র দলে যোগ দিতে শুরু করলো। সেই সময়টা ছিল বোধহয় ছাত্র দলের গোল্ডেন পিরিয়ড। সবচেয়ে মেধাবী ছাত্ররা তারা গিয়ে তার ছাত্র দলে যোগ দিতে শুরু করলো। এরপরে তিনি আরেকটা কাজ করলেন, যেটা আমি আজকে এখানে আলোচনা করছি এই জন্য যে আপনারা এখানে সবাই শিক্ষিত মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ, ছাত্ররাও আছে। তিনি দেশের শ্রেষ্ঠ ছাত্রদের সিলেক্ট করলেন। প্রত্যেকটা পরীক্ষায় যারা ফার্স্ট সেকেন্ড হয় তাদেরকে তিনি একটা জাহাজে নিয়ে গেলেন। হিজবুল বাহার নিয়ে অপোজিশনের লোকেরা অনেক কথা বলেছে। যারা হিজবুল বাহারে ছিল তারা জানে যে হিজবুল বাহারে কি ঘটনা ঘটেছে। হিজবুল বাহার ছিল একটা ইউনিভার্সিটি, তিনি সেখানে সমস্ত বিশেষজ্ঞদের নিয়ে গিয়েছিলেন। বিশেষ করে আজকে যে ব্লু ইকোনমির কথা বলা হচ্ছে, এই ব্লু ইকোনমির ব্যাপারেও সেদিন তিনি, ওটা একটা বড় ঘটনা ছিল। তিনি সমুদ্র দেখিয়ে ছাত্রদের মধ্যে একদিকে তাদের হৃদয়কে সমুদ্রের মতো বড় করার, অন্যদিকে সমুদ্রে কি কি সম্পদ আছে তা জানার জন্য তিনি এই কাজটা করেছিলেন। এবং সেখানে যা আজ পর্যন্ত যারা গেছে, আমি একজনকেও দেখিনি যারা জিয়াউর রহমানের ভক্ত না হয়ে গেছে। নিজাম সাহেব, আমাদের এমপি, এখন হুইপ, তিনি বক্তব্য রাখছিলেন পরশুদিন পার্লামেন্টে, সুন্দর বক্তব্য রেখেছেন। তিনি ছাত্রলীগ করতেন,
কিন্তু যেহেতু তিনি ভালো ছাত্র ছিলেন, স্ট্যান্ড করেছিলেন, তার সুযোগ হয়েছিল হিজবুল বাহারে যাওয়ার। তিনি পার্লামেন্টেই বললেন যে আমি হিজবুল বাহারে যাওয়ার পরে সিদ্ধান্ত নিলাম যে আমি জিয়া রহমানের রাজনীতি করব। এটাই ছিল জিয়া রহমান। জিয়া রহমানের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল, আমারটা একটু ইনডাইরেক্ট। জিয়া রহমানের সময়ে যিনি উপপ্রধানমন্ত্রী ছিলেন এস এ বারিয়েটি সাহেব দিনাজপুরের, তার একান্ত সচিব, প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাজ করার সুযোগ আমার হয়েছিল। ফলে আমি ওই সময়ে বিএনপির গঠন, প্রেসিডেন্ট জিয়া রহমানের 19 দফা কর্মসূচি, তার বাস্তবায়নের চেষ্টা, সবগুলো দেখার আমার সুযোগ হয়েছিল। একবার প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব দিনাজপুরে আসলেন, দিনাজপুর থেকে তিনি যাবেন রংপুর বাই রোড। আপনি যারা গেছেন তারা জানেন যে 10 মাইল করে একটা জায়গা আছে, তার ওখান থেকে আপনার আবার রংপুরের দিকে যেতে হয়। তো ওখানে একটা বড় টেক্সটাইল মিল আছে, তখন আপনার টেক্সটাইল মিলটা কাজ শুরু হয়েছে। পাশেই একটা ছোট্ট গ্রাম। হঠাৎ করে তিনি গ্রামটার কাছে গিয়ে গাড়ি থামালেন, নিচে গাড়ি চালাতেন, পাশে ডিসি বসা থাকতো। তিনি গাড়ি থামিয়ে তিনি গ্রামের মধ্যে চলে গেলেন। সবাই তো পেছনে দৌড় দেওয়া শুরু করেছে, গাড়ি থেকে নেমে নেমে। উনি গিয়ে একটা জীর্ণ বাড়ি, সেখানে গিয়ে ঢুকলেন, ঢুকে গিয়ে দেখলেন যে একজন সামনে একজন বুড়ি আছে, বুড়ি বসে আছে, বাকি ছেলেরা সব কাজে গেছে। তুমি কি বললেন যে মা আমি পানি খাবো। বুড়ি তো বুঝতেই পারেনি কে এসছে, কি ব্যাপার। তো এটা বুঝতে পারছে বড় মানুষ কেউ এসছে। সে কোন রকমে তার বাসায় যে সবচেয়ে ভালো গ্লাসটা ছিল সেখানে একটু পানি নিয়ে গেছে আর কি। তো পানির গ্লাসটা হাতে নিয়ে তিনি বললেন, মা আপনি শুধু পানি দিলেন। বুড়ি খুব লজ্জা পেয়ে গেল, বলছে বাবা ঘরে তো আর কিছু নেই। বলছে আজকে যদি আপনি এখানে একটা কলার গাছ লাগাতেন, একটা পেঁপের গাছ লাগাতেন, একটা মুরগি থাকতো, তাহলে কিন্তু আপনি আমাকে একটা ডিম অথবা একটা কলা দিতে পারতেন। এই যে মানুষকে অনুপ্রেরণা দেওয়া, মানুষকে আপনার সাথে নিয়ে কাজ করা, একটা অদ্ভুত শক্তি ছিল। সেই শক্তি নিয়ে এটা কয়েকটি ঘটনার কথা বললাম।